বাংলাদেশে যে কয়েকটি ঐতিহাসিক বা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আহসান মঞ্জিল। আমি আজকে চলে এসেছি আহসান মঞ্জিল ঘুরে দেখার জন্য। আমি নিজে ঘুরে দেখব, একই সাথে চেষ্টা করব আপনাদেরকেও ঘুরে দেখানোর জন্য। মনে রাখবেন আহসান মঞ্জিলের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার। সো বৃহস্পতিবারে আহসান মঞ্জিলে যাওয়া থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি আহসান মঞ্জিলের ঠিক সামনে। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আমি কিভাবে আসি হচ্ছে আহসান মঞ্জিল। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আহসান মঞ্জিলের ভিতরে কিছু দৃশ্য ইনশাআল্লাহ। আহসান মঞ্জিলে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতে হয়। এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। আপনি চাইলে অনলাইন থেকেও আহসান মঞ্জিলের টিকিট কাটতে পারেন। টিকিট নিয়েছে হচ্ছে 40 টাকা। যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 40 টাকা, আর ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে কি 20 টাকা করে রাখে। এই মুহূর্তে কিন্তু অনেক রোদ লাগতেছে এখানে, অলমোস্ট প্রায় এখন 2টা বাজে। তো আমরা যেটা বাইরে কথা বলে জানতে পারলাম যে 4টার মধ্যেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আমি এই মুহূর্তে চলে এসেছি আহসান মঞ্জিলের ভিতরে। আর যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাতে মূলত আপনার সাথে ব্যাগ থাকলে এখানে রাখতে হবে। আর মূল ভবনের ভিতরেই কিন্তু জমিদারদের ব্যবহৃত বা নবাবদের ব্যবহৃত কিন্তু অনেক তৈজসপত্র রয়েছে। তো এই পাশটাতে আমরা যে জানালাগুলো দেখতে পাচ্ছি এরকম কিন্তু এখানে 8টা জানালা রয়েছে। জরুরি কোনো প্রয়োজনে মূল ভবন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু ওনারা কিন্তু এখানে সিঁড়ি দিয়ে রেখেছে। মানে এই সিঁড়িগুলো কিন্তু ইমার্জেন্সি মোমেন্টে তারা ব্যবহার করতো, এটা যে একেবারে সবসময় ব্যবহার করতো তা কিন্তু না। আমি যদি একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি, আমার ঠিক এই পাশটাতে আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরের অংশে বা বহির্ভাগে। আর এই সিঁড়িটা কিন্তু ইমার্জেন্সি মোমেন্ট, এটা কিন্তু ধরেন ভূমিকম্প হলে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সময়ে যদি তারা প্রয়োজন মনে করতো তখন তারা ভবন থেকে বের হয়ে আসার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করতো। তো এরকমও অপর পাশে আছে কিনা জানি না, আমরা যখন ভিতরের দিকে যাব একেবারে প্রথম দিকে কিন্তু আমরা এটা দেখতে পাবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আহসান মঞ্জিলের ঠিক সামনে, আর আমি এখন ভিতরের দিকে যাব। তো মূলত আমরা পিছনের পাশটা দিয়েই ভিতরে প্রবেশ করব আর সামনের পাশটা দিয়ে বের হব। আহসান মঞ্জিলের পিছনের অংশ দিয়ে প্রবেশ করতে হয় আর সামনের পাশ দিয়ে বের হতে হয়। আমি এই মুহূর্তে ভিতরে চলে এসেছি আর ভিতরে আসার পরে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো আলোকচিত্র রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে একটি কেরোসিনের বাতি, যেটা হচ্ছে গিয়ে মূলত কেরোসিন দিয়ে চালানো হয়। এখানে বেশ কিছু সৈনিকদের পোশাক রয়েছে। তো এখানে দেখলাম যে একজন সৈনিকের পোশাককে এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আহসান মঞ্জিলের একটি মডেল। এই মডেলটা কিন্তু এখন বর্তমানে আহসান মঞ্জিলের ভিতরে রয়েছে, আপনারা গেলে এটা দেখতে পাবেন। মূলত এই নকশাটা বা এই মডেলটা অনুসরণ করেই কিন্তু আহসান মঞ্জিল তৈরি করা হয়েছিল। আমরা এখন যে গ্যালারিটার সামনে অপেক্ষা করছি এটা হচ্ছে তাদের ডাইনিং। আমার কাছে মনে হচ্ছে যে এখনও তাদের জন্যই খুব সুন্দর করে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এখানে কিন্তু পাশেই হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁতের দুপাশেই কিন্তু এখানে সৈনিকদের এই পার্টিশনগুলো কিন্তু আসলে পর্দার জন্য ব্যবহার করা হতো, বিশেষ করে হচ্ছে গিয়ে অন্দর মহলে। এটা তাদের মাথায় থাকতো, ধরেই মনে হচ্ছে অনেক ভারী এটা। আর এগুলো হচ্ছে তারা বুকের মধ্যে ব্যবহার করতো প্রোটেক্ট। আর এটার নকশাটা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এটা পাতার মতো করে ডিজাইন করা, পাতার একটা আকৃতি এখানে দেওয়া হয়েছে। ঠিক প্রত্যেকটাতেই এরকম পাতার আকৃতি, উপরেটাতেও একই রকম।
বিভিন্ন পাতার ডিজাইন করে এটাকে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু পাখির ঠিক ঠোঁটের মতো বা হাঁসের ঠোঁটের মতো কিন্তু এই জায়গাটা, একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এই কাঠের সিঁড়িগুলো কিন্তু তখন ব্যবহার করা হতো, এগুলো এখন আর এখানে ব্যবহার করা হয় না। সিঁড়ি পাশেই এটা রাখা, জানেন না এটা কি। তো সিঁড়িগুলো আসলে কাঠের তৈরি, কাঠ আর হচ্ছে গিয়ে পিতল, এগুলো কিন্তু এটা ডিজাইনটা কিন্তু একটা ফুলের আকৃতি, বিভিন্ন লতা পাতার মতো করে ডিজাইন করা হয়েছে, লতা পাতার ডিজাইন। তো এই সিঁড়িগুলো যেমনটা বলছিলাম যে এখন আর আসলে ব্যবহার করা হয় না। এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা কিন্তু হচ্ছে শ্বেত পাথরের তৈরি করা একটা টেবিল। আপনি যদি কখনো আহসান মঞ্জিল যান তাহলে শ্বেত পাথরে তৈরি করা এই টেবিলটি দেখতে পাবেন। এগুলো মূলত চিকিৎসার কাজে ব্যবহার করা হতো। বিশেষ করে এই টেবিলটার বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদের প্রসবের সময় এটা ব্যবহার করা হতো। এছাড়াও এখানে চিকিৎসার কাজে ব্যবহার করে হয়েছে এমন কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলোকে খুব সুন্দর করে এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে। একই সাথে এখানে তাদের ব্যবহৃত অনেকগুলো টেবিল আপনারা দেখতে পাবেন। আমি এই মুহূর্তে যে কক্ষটাতে অবস্থান করছি, এই কক্ষটা জুড়েই হচ্ছে কিন্তু সব সিন্ধুক, এটাকে বলা হয় 9 সিন্ধুক কক্ষ। আর আমি দিকটা আপনাদেরকে দেখাই, এই যে সিন্ধুকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক স্ট্রং, অনেক ভারী, কিন্তু এখনকার সময়ের মতো না। আমাদের এখনকার সময়ের সিন্ধুকগুলো কিন্তু অনেক হালকা বা পাতলা হয়, আর এগুলো কিন্তু অনেক ভারী সিন্ধুক। এরকম যে এখানে একটা সিন্ধুক রয়েছে, ঠিক তার পাশে আবার এরকম আরও একটা সিন্ধুক দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা সিন্ধুকেই কিন্তু এরকম নাম্বারিং করা রয়েছে। তালাগুলো কিন্তু অনেক ছোটো ছোটো ছিল মনে হয়, দেখে বোঝা যাচ্ছে যে ছোটো ছোটো। তো এখানে সর্বোচ্চ 18 নাম্বার পর্যন্ত দেখতে পাচ্ছি, নিচ থেকে শুরু করেছি 1 নাম্বার, আর এখানে কিন্তু 18 নাম্বার। এরকম ঠিক এটার ঠিক সামনেই কিন্তু বড় আরও একটা সিন্ধুক রয়েছে, এই পাশটাতে কিন্তু আরও একটা সিন্ধুক দেখতে পাচ্ছি, এবং এই সিন্ধুকটা কিন্তু অনেক বড়। অন্যান্য সিন্ধুকের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে এই সিন্ধুকটা বড়। আর এখানে সর্বোচ্চ নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে 90, 92, 94 পর্যন্ত, মানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু এখানে 94। তার মানে হচ্ছে এখানে 1 থেকে শুরু করে 94টা কিন্তু লকার রয়েছে বা লক করার সিস্টেম ছিল এখানে। আর এটাতে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 2টা চাবি ব্যবহার করা হয়, যেমন এখানে একটা চাবি, তারপর হচ্ছে ঠিক তার পাশেই কিন্তু আরও একটা চাবি ব্যবহার করার সিস্টেম রয়েছে। এরকম প্রত্যেকটা লকারেই কিন্তু 2টা চাবি ব্যবহার করার সিস্টেম দেখতে পাচ্ছি, একটা চাবি আবার আরও একটা চাবি। তার বড় লকারটাতেও কিন্তু একই রকম 2টা চাবি ব্যবহার করার সিস্টেম ছিল। তিনি ছিলেন হচ্ছে নবাব হাফিজুল্লাহ, তিনি ছিলেন হচ্ছে নবাব আহসানুল্লাহর বড় ছেলে। উনি অকাল মৃত্যুবরণ করেন। যদি উনি মৃত্যুবরণ না করতেন তাহলে নবাব স্যার সলিমুল্লাহর পরিবর্তে কিন্তু নবাব হাফিজুল্লাহ কিন্তু পরবর্তী সময়ে কিন্তু নবাব হতেন। হাফিজুল্লাহর ঠিক পাশেই কিন্তু নবাব হাবিবুল্লাহর এখানে একটি ছবি দেওয়া রয়েছে। নিচ থেকে এখন আমরা উপরের দিকে যাব, আর উপরের ফ্লোরে কি কি রয়েছে আমি সেগুলো চেষ্টা করব আপনাদের ঘুরে দেখানোর জন্য। উপরে আসার পরেই এখানে কিছু মুদ্রা দেখতে পেয়েছিলাম, একই সাথে উপরেও বেশ কিছু আলোকচিত্র রয়েছে যেগুলো আসলে বিভিন্ন সময়ে যেসব নবাবী পরিচালনা করেছিল বেশিরভাগই ছিল কিন্তু তাদেরই ছবি। আমরা এই মুহূর্তে কিন্তু আহসান মঞ্জিলের ব্যালকনিতে চলে এসেছি, আর এটাকে মূলত তারা বারান্দার কাজে ব্যবহার করতো। আর এখানে আসার পরে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু ওই সময়টাতে কিন্তু এটা আধুনিকায়ন করা হয়েছিল এবং এটা কিন্তু লিফটের ব্যবহার ছিল। তো বর্তমানে কিন্তু লিফট বন্ধ রয়েছে, লিফট ব্যবহার করা হচ্ছে না। এই মুহূর্তে আসতে হচ্ছে আহসান মঞ্জিলের দোতলাতে, আর এখানে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সিঁড়িটা মূলত তারা ব্যবহার করতে হচ্ছে উপরে যাওয়ার জন্য বা ছাদে যাওয়ার জন্য। আমি যদি একটু আপনাদেরকে সিঁড়িটা ঘুরে দেখাই, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা এইরকম একটা সিঁড়ি কিন্তু আমরা বাইরেও দেখেছিলাম, তবে বাইরের সিঁড়িটা আর এই সিঁড়িটা কিন্তু একই রকম, শুধু নকশাটা একটু আলাদা মনে হচ্ছে। আর যেমনটা বলছিলাম, এই সিঁড়িটা ব্যবহার করা হতো কিন্তু ছাদে যাওয়ার জন্য। নবাব স্যার সলিমুল্লাহর বড় ভাই ছিলেন কিন্তু খাজা হাফিজুল্লাহ, আর উনি কিন্তু অকাল মৃত্যুবরণ করেন। মানে কী রোগে মৃত্যুবরণ করেছেন সেটা যদিও আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু অল্প বয়সেই কিন্তু উনি মৃত্যুবরণ করেছিলেন। আর তার মৃত্যুর পরেই কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ নবাব হয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা যে কক্ষটাতে অবস্থান করছি, এই কক্ষটা ছিল কিন্তু নবাব হাফিজুল্লাহর। এখানে নবাব হাফিজুল্লাহর একটা ছবি দেওয়া রয়েছে, ওনার খুবই অল্প বয়সের ছবি, এটা হয়তো কোথাও যাচ্ছিলেন পশু শিকার করার জন্য বা যুদ্ধের কোনো একটা মুহূর্তের ছবি এটা। তো যেমনটা আপনাদেরকে বলছিলাম যে নবাব হাফিজুল্লাহ কিন্তু অল্প সময় মৃত্যুবরণ করেছিলেন বা অল্প বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন।
আর নবাব হাফিজুল্লাহর যে কক্ষটা সেই কক্ষটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। উনি খুবই মেধাবী ছিলেন। উনি অল্প বয়সেই কিন্তু এখানে টাইপিং করার যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনি ব্যবহার করা শিখে গিয়েছিলেন। এটা হচ্ছে টাইপ মেশিন। ওনার যেমন এখানে টাইপ মেশিন রয়েছে, একই সাথে এখানে পাশেই নবাব হাফিজুল্লাহর কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। আবার তার ব্যবহৃত সোফা রয়েছে এই পাশটাতে, তার ব্যবহৃত চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে আমি যে কক্ষটাতে অবস্থান করছি এই কক্ষটাই হচ্ছে কিন্তু নবাব হাফিজুল্লাহর কক্ষ ছিল। এই মুহূর্তে যে কক্ষটাতে অবস্থান করছি এই কক্ষটাতে মূলত মহিলাদের ডাইনিংয়ের ব্যবস্থা ছিল। আমি এর আগে কিন্তু পুরুষদের যে ডাইনিং ছিল সেই ডাইনিংটা আপনাদের ঘুরে দেখিয়েছি, সেটা অনেক বড় একটা ডাইনিং ছিল। আর এই মুহূর্তে কক্ষটা মূলত তাদের পারিবারিকভাবে তারা ডাইনিংয়ের কাজে এই কক্ষটা ব্যবহার করতেন। খুবই সুন্দর এই কক্ষটাও, এবং তাদের সে সময়ে ব্যবহৃত চেয়ার টেবিল থেকে শুরু করে আরও আসবাবপত্রগুলোকে কিন্তু এখানে ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এই পাশে কিন্তু আরও একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, মূলত এগুলো তারা ব্যবহার করতে হচ্ছে ছাদে যাওয়ার জন্য। আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে দোতলাতে। দোতলা থেকে মূলত তারা যখন ছাদে যেত তারা কিন্তু এই সিঁড়িগুলো ব্যবহার করতো, যেটা বর্তমানে আসলে বন্ধ করে রাখা হয়েছে। তো এখন আর এই সিঁড়িগুলো ব্যবহার করা হয় না, বা ছাদেও কিন্তু কাউকে উঠতে দেওয়া হয় না। নবাবরা কিন্তু তাদের পানি সংরক্ষণ করার জন্য এই পাত্রগুলো ব্যবহার করতেন। এখানে খুব সুন্দর করে একটা ডিসক্রিপশনও দেওয়া রয়েছে। যদি আপনারা কখনো আহসান মঞ্জিল ঘুরতে আসেন তাহলে এটা করে দেখতে পারেন। একই সাথে হচ্ছে ঠিক আমার অপর পাশেই এখানে সামনেই হচ্ছে কিন্তু তাদের পানি খাওয়ার জন্য গ্লাস, তারপর হচ্ছে গিয়ে মগ, একই সাথে হচ্ছে কাপ, এগুলো খুব সুন্দর করে এখানে রেখে দেওয়া হয়েছে। মুহূর্তে যে কক্ষটাতে অবস্থান করছি এটা হচ্ছে নবাব খাজা হাবিবুল্লাহর কক্ষ। নবাব খাজা হাবিবুল্লাহ কিন্তু এই খাটটা ব্যবহার করতেন। এখানে তার সুন্দর করে ডিসক্রিপশন উপরে দেওয়া রয়েছে, তার ছবি রয়েছে, একই সাথে হচ্ছে তার স্ত্রীর ছবি দেওয়া রয়েছে। তারা এই খাটটা ব্যবহার করতেন, তাদের জামা কাপড়ে আলমারিতে তারা গুছিয়ে রাখতেন। যেমনটা বলছিলাম এই কক্ষটা ছিল হচ্ছে নবাব হাবিবুল্লাহর, আর নবাব হাবিবুল্লাহর ব্যবহৃত আসবাবপত্রগুলাই আপনারা এখানে দেখতে পাবেন। বিশেষ করে তার ব্যবহৃত খাট, আলমারি এবং চেয়ার টেবিল রয়েছে এই কক্ষটাতে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে কেরোসিনের সাহায্যে কিন্তু কোনো একটা সময় কিন্তু বাতি জ্বালানো হতো, কিন্তু আপনি কি শুনেছেন যে কেরোসিনের সাহায্যে কিন্তু ফাঁকাও ঘোরানো হতো? আর আহসান মঞ্জিলে আসার পরেই কিন্তু আপনারা এরকম একটা ফাঁকা দেখতে পাবেন, যেটা কিন্তু কেরোসিনের সাহায্যে কিন্তু চালানো হতো। আমি যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পাশেই দেখতে পাচ্ছেন এই পাখাটাই কিন্তু কেরোসিন তেলের মাধ্যমে বা কেরোসিন তেলের সাহায্যে কিন্তু ঘোরানো হতো। আহসান মঞ্জিলের ভিতরে গিয়ে প্রথমবারের মতো দেখতে পেলাম যে কেরোসিনের তৈরি পাখা। এছাড়াও তাদের ব্যবহৃত আরও কিছু তৈজসপত্র আপনারা এখানে দেখতে পাবেন। এই মুহূর্তে অবস্থান করছি আহসান মঞ্জিলের ড্রয়িং রুমে, যদিও রুমটা খুবই অন্ধকার। এখানে প্রত্যেকটা রুমই কিন্তু অন্ধকার, খুব ভালো ফুটেজ আসে না। এটা হচ্ছে কিন্তু ড্রয়িং রুম। এখানে তারা ড্রয়িং রুমের কাজে এই রুমটাকে ব্যবহার করা হতো, এবং তাদের ব্যবহৃত যেসব আসবাবপত্র সবগুলাই এই ড্রয়িং রুমে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এটা হচ্ছে 21 নম্বর গ্যালারি। যদি আপনারা কখনো আহসান মঞ্জিলে আসেন 21 নম্বর গ্যালারিতে চলে আসলে কিন্তু তাদের ড্রয়িং রুম আপনারা দেখতে পাবেন। আর যেমনটা বলছিলাম যে ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্রগুলো দিয়ে। এটা ছিল নবাবদের ব্যবহৃত ড্রয়িং রুম। কত সময় না তারা এই ড্রয়িং রুমে অতিবাহিত করেছিলেন। মাত্রই বলা হলো যে এখানে আসলে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমি জানি না ছবি তুললে বা ভিডিও করলে কী সমস্যা হবে। এটা আমি তো ডকুমেন্টারি তৈরি করছি, আমি যে ছবিগুলো তৈরি করছি এগুলো তো আরও অনেক মানুষ দেখবে, দেখে তারা উৎসাহিত হয়ে এখানে আসতে চাইবে। যাই হোক, এখানকার নিয়মকে আমি সম্মান করি, তার জন্য হয়তো ভিতরে আর ভিডিও করতে পারবো না। তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন বের হয়ে চলে আসলাম, আর পুরো আহসান মঞ্জিলে কিন্তু ঘোরা শেষ বলা চলে। এই মুহূর্তে আমরা বের হয়ে সামনে চলে আসছি। যেমনটা বলছিলাম আমরা কিন্তু ভিতরের গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আর আমরা এই মুহূর্তে সামনের গেটে চলে আসছি। আমার মাথার মধ্যে কিন্তু একটা দুষ্ট বুদ্ধি আসছে। আমি আসলে গণে দেখতে চাই যে আহসান মঞ্জিলের সামনে এখানে কতগুলো সিঁড়ি রয়েছে। তো আমি এখন ওইদিকেই যাব, গিয়ে এখন এখানে একটা একটা করে প্রত্যেকটা সিঁড়ি গণবো। ততক্ষণ সময় লাগুক, একবারে না হলে 10 বার গণবো। এটা জাস্ট আমার মাথার মধ্যে বলতে একটা পাগলা বুদ্ধি। আমি গণে দেখতে চাই যে আসলে এখানে কতগুলো সিঁড়ি রয়েছে। তো এই মুহূর্তে আমি সিঁড়ির সামনে চলে আসছি, আর সিঁড়ি করার জন্য সিঁড়ির দিকে যাচ্ছি। এই মুহূর্তে সিঁড়িগুলোর সামনে, আর আমি উপর থেকে সিঁড়ি গুনতে গুনতে নিচে আসছি। আমি এখানে গনে 42টা সিঁড়ি পেলাম। এখন আবার আমি নিচ থেকে উপরের দিকে যাব, আরও একবার গনে দেখব যে আসলে এই 42টা সিঁড়ি ঠিক আছে কিনা, না কম বেশি আসছে। আবার কিন্তু নিচ থেকে উপরে চলে আসছি, আর যেমনটা বললাম যে আমি আসলে সিঁড়িগুলো গনে দেখলাম যেখানে কতগুলো সিঁড়ি রয়েছে। আমি নিচে যাওয়ার সময় 42টা পেয়েছি, আবার উপরে উঠে আসার সময়ও কিন্তু 42টা সিঁড়ি পেয়েছি। তার মানে আহসান মঞ্জিলের সামনে এখানে কিন্তু 42টা সিঁড়ি রয়েছে।
তো যেমনটা বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি আহসান মঞ্জিলে, আর চেষ্টা করছি আজকে আপনাদেরকে আহসান মঞ্জিল ঘুরে দেখানোর জন্য। তো আমি আবার সিঁড়িগুলো গুনতে গুনতে নিচে নেমে আসলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি একেবারে লাস্টের সিঁড়িটা আর মাঝখান বরাবর যে সিঁড়িটা এটা আপনি না ধরেন তাহলে কিন্তু 40টা সিঁড়ি হবে। আর প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত যদি প্রত্যেকটা একেবারে ফ্লোরটাও সহ ধরেন আর মাঝখানের যে লেভেলের সিঁড়িটা যদি এটাও ধরেন তাহলে কিন্তু 42টা হবে। আর যদি ওই দুইটা বাদ দিয়ে দেন, লাস্টেরটা আর মাঝখানেরটা বাদ দিয়ে দেন, তাহলে এখানে সিঁড়ি আছে কিন্তু 40টা। আর এগুলো সহ সিঁড়ি হচ্ছে কিন্তু 42টা। আর আরেকটা বিষয় হচ্ছে আহসান মঞ্জিল কিন্তু দুইটা অংশে বিভক্ত, এই একটা পার্ট আর তার পিছনে কিন্তু আরও একটা অংশ রয়েছে। সত্যি কথা বলতে আহসান মঞ্জিলের কিন্তু দুইটা ভাগে বিভক্ত, দুই অংশ রয়েছে। আমি আজকে এতদিন আহসান মঞ্জিলে আসা যাওয়া করি, এই পাশের ভবনটাতে আমি কখনোই আসি নাই। আমি ভাবতাম যে এটাতে মনে হয় কাউকে আসতে দেয় না, ওইটাতে প্রবেশ করা নিষেধ, এটাকে বলা হয় অন্দরমহল। তো আজকে এখানে জাস্ট সামনে আসার পরে উনি বললো যে না, ওইটাতে উপরেও তো অনেকগুলো গ্যালারি রয়েছে। আর এখানে কিন্তু খুব বেশি দর্শনার্থীরা আসেও না, কাউকে আসতে দেখি না, হাতে গোনা জাস্ট মাত্র কয়েকজনই আসে এদিকে। এই আমি বলবো যদি এই পাশটাতে আসেন তাহলে কুকুর থেকে সাবধান। এখানে কুকুর দেখে আসছি মাত্রই গেটের সামনে, আর আমি তো কুকুরকে এমনিতেই অনেক ভয় পাই, এর উপরে যখন সামনে আসার পরেও ঘেউ ঘেউ শুরু করছে আরও বেশি ভয় লাগতেছিল। আর আমরা এই মুহূর্তে যে গ্যালারিতে আসছি এটাতে কিন্তু আমি প্রথমবারের মতো আসছি। আমি এর আগেও কম করে হলেও আহসান মঞ্জিলে 5 থেকে 6 বার আসছি, কখনোই আমি এই পাশের ভবনটাতে আসি। এখানে প্রত্যেকের নামের শেষে দেখতে পাচ্ছি সর্দার লেখা, আর এটা মনে হয় সর্দার বংশের বা তাদের যে নিদর্শনগুলো বা যে এই গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে তাদের ব্যবহৃত প্রবেশপত্র থেকে শুরু করে আরও জিনিসগুলো। তবে এটা নিয়ে আমি খুব ভালো বলতে পারবো না, আমার আসলে সর্দার বংশ নিয়ে খুব ভালো আইডিয়া নেই। নবাব স্যার সলিমুল্লাহ যে ঘোড়ার গাড়িতে চলতেন তার একটি প্রতীকী এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা দেখতে এমন ছিল, উনি পিছনে বসা আর ঘোড়ার চালক একসাথে হচ্ছে দুইটা ঘোড়া এখানে দেওয়া। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে ওনার ব্যবহৃত ঘোড়ার গাড়িটা না, এটা হচ্ছে জাস্ট একটা প্রতীকী। আবার উনি যে গাড়িটা ব্যক্তিগত যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়ির একটা প্রতীকী এখানে রয়েছে, এটা ছিল হচ্ছে নবাবদের ব্যবহৃত গাড়ি, আর গাড়ির প্রতীকী হচ্ছে এটা। আবার এই পাশটাতে দেখতে পাচ্ছি এখানে নৌকার একটি প্রতীকী রয়েছে। এই নৌকাগুলো তারা যে নৌকাগুলো ব্যবহার করতেন সেগুলো এমন ছিল কি না আমি আসলে জানি না, এটা করে দেখতে হবে, ডিসপ্লেতে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এই মুহূর্তে এই গ্যালারিতে অনেক মানুষ চলে আসছে, এতক্ষণ কেউই ছিল না, আর এখন মানুষে একেবারে ভরপুর হয়ে গেছে এই গ্যালারিটা। একটা জিনিস খেয়াল করেন, যিনি আসলে ঘোড়ার গাড়িটা চালাচ্ছে তার পা রাখার যে জায়গাটা এটা কিন্তু নর্মাল যে প্লেন জায়গাগুলোর মতো না, এটা কিন্তু অনেকটা কিন্তু উপরের দিকে উঠানো। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে ঘোড়ার গাড়ি কোনো কারণে যদি টেনে ধরতে হয় উনি যাতে পড়ে না যায়, সেটার জন্য কিন্তু এরকম করে ডিজাইনগুলো করা হতো। গ্যালারির ভিতরে এই মুহূর্তে অনেক মানুষ, ভিডিও করার কোনো উপায়ই নাই, আমি যার জন্য এখন এই গ্যালারিটা থেকে বের হয়ে চলে আসছি। আর যেমনটা বললাম এই ভবনটাতে আমি প্রথমবারের মতো আসছি, যদিও 5-6 বার আমি আহসান মঞ্জিলে এর আগেও আসছি, এই ভবনটাতে আমি এই প্রথম আসছি। তো এখানে দেখতে পাচ্ছি তাদের ব্যবহৃত প্লেট, তারপর হচ্ছে বাটি, একই সাথে হচ্ছে তাদের বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো। আমরা এই মুহূর্তে যেই ভবনটাতে আসি এটা কিন্তু হচ্ছে অন্দরমহল। যেমনটা আগেও বললাম আহসান মঞ্জিল কিন্তু দুইটা অংশে বিভক্ত, দুইটা ভাগ রয়েছে আহসান মঞ্জিলে, মানে দুইটা ভবন রয়েছে। এক পাশের ভবন থেকে অন্য পাশের ভবনে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু জায়গা ছিল, পুলের মতো করে দেওয়া ছিল। এই মুহূর্তে যে কক্ষটাতে অবস্থান করছি এই কক্ষটাতে মূলত নাচ গানের ব্যবস্থা করা হতো। বিশেষ করে নবাবদের যখন বিনোদনের প্রয়োজন হতো বা এন্টারটেনমেন্টের প্রয়োজন হতো তখন কিন্তু বিভিন্ন বাইদিদেরকে নিয়ে আসা হতো, আর বাইদিরা এখানেই নাচ গানের আয়োজন করা হতো।
ছিল হচ্ছে নবাবদের শয়নকক্ষ, কিন্তু কোন নবাব এই শয়নকক্ষটা ব্যবহার করেছেন স্পেসিফিকভাবে সেটা এখানে মেনশন করা নেই, শুধুমাত্র এতটুকুই লেখা যে নবাবদের শয়নকক্ষ। এখন আসি হচ্ছে হাম্মামখানার সামনে। তবে এই টাওয়ালটা দেখে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এটা তখনকার সময়ের, এটা মনে হয় জাস্ট এখানে উপস্থাপন করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে হাম্মামখানায় তারা এরকম টাওয়াল ব্যবহার করতেন। আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি, তবে এখানে আসার পরে অনেক কিছুই দেখতে পেলাম। যেমনটা বলেছিলাম, আহসান মঞ্জিল কিন্তু দুটা অংশে বিভক্ত, আর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য কিন্তু তারা এই সেতুটা ব্যবহার করত। আর এখানে নিচেই কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াশরুম রয়েছে। আর যদি আপনারা কখন আহসান মঞ্জিলের ভিতরে আসেন আর আপনাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে এখানে কিন্তু পুরুষদের জন্য এবং একই সাথে হচ্ছে মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এই ভবনের নিচের ফ্লোরে। আমি চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে আহসান মঞ্জিলের কিছু বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।